আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ রাফিউজ্জামান, পড়াশোনা করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েটে। আহ, তোমাদের দশম অধ্যায় ফিজিক্সের স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির মাধ্যমে আজকের ক্লাসটা শুরু করব। এর আগে আমি আলোর প্রতিফলন চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম তোমাদের সাথে। তো মাঝখানে আমার এক্সাম ছিল, একটা বড় গ্যাপের পরে আমরা আবার শুরু করতেছি দশম অধ্যায় স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির মাধ্যমে। দেখো, স্থির তড়িৎ জিনিসটা আমরা পড়বো, স্থির তড়িৎ চ্যাপ্টারটা পড়বো। তো সেটা পড়ার জন্য তো আগে আমাদের স্থির তড়িৎ কি জিনিস সেটা বুঝতে হবে, তাই না? তো প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ কি। তো স্থির বিদ্যুৎ হলো সেই ধরনের বিদ্যুৎ যেখানে চার্জগুলি প্রবাহিত না হয়ে একটা নির্দিষ্ট স্থানে জমা থাকে। তড়িৎ হলো মূলত দুই রকমের, একটা হচ্ছে প্রবাহিত তড়িৎ আর একটা হচ্ছে স্থির তড়িৎ। ঠিক আছে? তো প্রবাহিত তড়িৎ কি জিনিস? প্রবাহিত তড়িৎ হচ্ছে যেখানে চার্জগুলা প্রবাহিত হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চার্জ প্রবাহিত হয়। আর স্থির তড়িৎ হচ্ছে চার্জ প্রবাহিত হবে না, একটা নির্দিষ্ট স্থানে জমা থাকবে। ঠিক আছে? কেমন? ধরো এই হচ্ছে একটা গোলক, এই গোলকের মধ্যে তুমি সামহাউ সামহাউ পজিটিভ চার্জ তৈরি করে ফেলছো। এই গোলকের মধ্যে অনেকগুলো পজিটিভ চার্জ আছে, এখানে কোনো নেগেটিভ চার্জ নাই। এবং এই গোলকের মধ্যে অনেকগুলো নেগেটিভ চার্জ আছে। এখন এই পজিটিভ চার্জওয়ালা গোলক আর ওই নেগেটিভ চার্জওয়ালা গোলক একটা কিন্তু আরেকটাকে আকর্ষণ করবে। কেন আকর্ষণ করবে? কারণ দুইটা বিপরীত চার্জ আছে, দুইটা বিপরীত চার্জযুক্ত বস্তু একটা আরেকটাকে আকর্ষণ করবে। এই যে আকর্ষণ বা এই যে তোমার এই গোলকের মধ্যে যে চার্জগুলো জমা আছে, এগুলো কিন্তু আর প্রবাহিত হইতে পারতেছে না, এরা এই গোলকের মধ্যেই থাকবে। হ্যাঁ, তো এই যে জমা চার্জগুলা যে বিদ্যুতীয় ঘটনাগুলা ঘটাবে, সবগুলা ঘটনা হচ্ছে আমাদের স্থির তড়িতীয় ঘটনা, বা এগুলাকে তুমি স্থির তড়িতের সাথে রিলেট করবা। কারণ এখানে চার্জগুলা কিন্তু এই গোলকের মধ্যে জমা থাকবে, এই চার্জগুলা প্রবাহিত হইতে পারবে না। এখন তুমি যদি একটা ধাতব তার এই গোলক থেকে এই গোলক পর্যন্ত সংযুক্ত করে দাও, তখন কি হবে জানো? তখন চার্জগুলা প্রবাহিত হবে, একটা গোলকের চার্জ আর একটা গোলকে চাইতে পারবে। এই যে চার্জের প্রবাহ যখন হবে, তখন সেটাকে তুমি বলবা প্রবাহিত তড়িৎ, যেটা তোমাদের এর পরের চ্যাপ্টারে 11 নম্বর চ্যাপ্টারে আছে, চলতড়িৎ বা প্রবাহিত তড়িৎ। যদি এইখানে কোনো সংযোগ না থাকে, এই গোলকগুলোর মধ্যে যদি কোনো সংযোগ না থাকে, এই চার্জগুলা যদি কোথাও যাওয়ার ওয়ে না থাকে, যদি জমা থাকে একটা নির্দিষ্ট স্থানে, তখন এই ঘটনাগুলা, যে বিদ্যুতীয় ঘটনাগুলা ঘটবে, সেগুলাকে বলবা তুমি হচ্ছে স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ হচ্ছে সেই ধরনের বিদ্যুৎ যেখানে চার্জগুলি প্রবাহিত না হয়ে একটা নির্দিষ্ট স্থানে জমা থাকে। ভালো কথা, চার্জগুলি প্রবাহিত না হয় নির্দিষ্ট স্থানে জমা থাকে। কি জমা থাকে? চার্জ। চার্জ জমা থাকে, কোন একটা নির্দিষ্ট স্থানে চার্জ জমা থাকে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তাহলে ভাইয়া চার্জ কি? এই চার্জ জিনিসটা কি? তো চার্জ হচ্ছে পরমাণুর একটা মৌলিক বৈশিষ্ট্য। চার্জ হচ্ছে পরমাণুর একটা মৌলিক বৈশিষ্ট্য। কি করে এই মৌলিক বৈশিষ্ট্য? এই মৌলিক বৈশিষ্ট্য পরমাণুর, যার কারণে পরমাণু বৈদ্যুতিক এবং চৌম্বক শক্তি, দুইটা জিনিস, ইলেকট্রিক এবং ম্যাগনেটিক, বৈদ্যুতিক এবং চৌম্বক শক্তির প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে। প্রতিক্রিয়া প্রদর্শন করে কোন একটা অ্যাটম বা পরমাণু যখন তুমি চৌম্বক বা বিদ্যুৎ ক্ষেত্রে বা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখবা, তখন ওই পরমাণুটা ওই চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্রের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করবে। মানে পরমাণুর চলার পথ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? কেন চেঞ্জ হয়ে যাবে? কারণ এই পরমাণুর মধ্যে কি আছে? চার্জ আছে। তো এই চার্জের কারণেই বা চার্জ থাকার কারণেই এই যে পরমাণু, এগুলা বিদ্যুৎ এবং চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি এবং চৌম্বক শক্তির প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে। তাহলে চার্জ হচ্ছে পরমাণুর একটা মৌলিক বৈশিষ্ট্য, যেগুলো বিদ্যুৎ এবং চৌম্বক শক্তির প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে। ঠিক আছে? এখন তুমি আমাকে বলো যে এই যে একটা চার্জ, এই চার্জ একটা নির্দিষ্ট জায়গায় জমা থাকতে হবে স্থির তড়িৎ হওয়ার জন্য, তাই না? তো চার্জ নির্দিষ্ট জায়গায় জমা থাকার জন্য প্রথমে চার্জটা তো তৈরি হওয়া লাগবে। তুমি যদি চার্জ তৈরি করতে না পারো, এগুলো জমা করে কি করবা, তাই না? জমা কেমনে করবা? তো চার্জটাকে তো প্রথমে তৈরি হওয়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে চার্জ তাহলে কিভাবে তৈরি হয়? চার্জ তাহলে তৈরি কিভাবে হয়? চার্জ তৈরি হয় মূলত যখন পরমাণুর ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে ভারসাম্যহীনতা ঘটে। খুব ইম্পর্টেন্ট কথা,
ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে ভারসাম্যহীনতা ঘটে। কিভাবে কিভাবে ঘটে? ধরো এরকম কিছু একটা, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসে হচ্ছে আমাদের 11টা প্রোটন আছে, ধরো 11টা প্রোটন, এবং কক্ষপথে তাহলে 11টা ইলেকট্রনই থাকবে, কারণ পরমাণুর প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সমান হয়, এটা তোমরা জানো। ঠিক আছে, ওকে। তো 11টা প্রোটন আছে নিউক্লিয়াসে, তাহলে ইলেকট্রন থাকবে 11টা। প্রথম কক্ষপথে হচ্ছে 2টা, এর পরের কক্ষপথে 8টা, এর পরের কক্ষপথে 1টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 × 10⁻⁻19, তাই না? কিন্তু আপেক্ষিক আধান হচ্ছে 1, -1। ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে -1, ইলেকট্রনের আপেক্ষিক আধান -1। প্রোটনের আপেক্ষিক আধান কত? প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1। ঠিক আছে, ইলেকট্রনের আপেক্ষিক আধান -1, প্রোটনের আপেক্ষিক আধান +1। তাহলে এখানে 11টা প্রোটন আছে, 11টা প্রোটনের টোটাল আধান কত? +11, আর 11টা ইলেকট্রনের টোটাল আধান হচ্ছে -11। তাহলে এই যে পরমাণুর মধ্যে এই +11 আর এই -11 দুইটা মিলে কত হয়ে গেল আধান? আধান হইল দুইটার 0। তার মানে এই পরমাণুর মধ্যে কোনো আধান নাই, নিউট্রাল বা কোনো চার্জ নাই। এখন তুমি এই অ্যাটমের মধ্যে চার্জ কিভাবে তৈরি করবা? তুমি যদি কোনোভাবে এই অরবিটালে একটা ইলেকট্রন ঢুকায় দিতে পারো, বাইরে থেকে একটা ইলেকট্রন ঢুকায় দিতে পারো, তখন ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 12টা। তাহলে ইলেকট্রনের জন্য চার্জ হবে -12, প্রোটনের জন্য হবে 11, তখন চার্জ হইল -1। এই যে পরমাণুর মধ্যে চার্জ চলে আসছে, তাহলে পরমাণুর চার্জ হচ্ছে -1, পরমাণুর মধ্যে চার্জ চলে আসছে। অথবা কোনোভাবে যদি তুমি এই যে এই ইলেকট্রনটাকে সরায় ফেলতে পারো, এই যে এখানে যে ইলেকট্রনটা আছে এটাকে যদি তুমি সরায় ফেলতে পারো, তাহলে এবার প্রোটন আছে কয়টা? 11টা। তাহলে 11টা প্রোটনের জন্য হচ্ছে +11, আর ইলেকট্রন হচ্ছে, তাহলে একটা চলে গেলে 10টা, তাহলে ইলেকট্রনের জন্য হচ্ছে -10, তখন চার্জ হচ্ছে +1। অর্থাৎ এই যে তোমার যে অরবিটাল ইলেকট্রন গুলা থাকে, এই ইলেকট্রন সংখ্যার পরিবর্তনের মাধ্যমে তুমি হয় বাইরে থেকে ইলেকট্রন দিবা, না হলে ইলেকট্রন বের করে ফেলবা। ইলেকট্রন দিবা অথবা ইলেকট্রন বের করে ফেলবা, এই দুইটা ঘটনার মাধ্যমে এই যে তোমার পরমাণুতে যে একটা ভারসাম্য ছিল, এই প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার মধ্যে যে একটা ভারসাম্য ছিল, এই ভারসাম্য যদি তুমি নষ্ট করে ফেলতে পারো, তাহলে ওই অ্যাটমের মধ্যে চার্জ তৈরি হবে। এভাবে চার্জ তৈরি করা হয়। ঠিক আছে, ওকে। তাহলে চার্জ তৈরি হয় মূলত যখন পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের ভারসাম্যহীনতা ঘটে। ইলেকট্রন এবং প্রোটন সংখ্যার যে ভারসাম্য, সেই ভারসাম্য যদি তুমি কোনোভাবে নষ্ট করে ফেলতে পারো, তাহলে ওইখানে চার্জ তৈরি হয়। আচ্ছা, তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের ভারসাম্যহীনতা কিভাবে সৃষ্টি করা যায়? আমরা তো পড়লাম যে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে হবে চার্জ তৈরির জন্য। তাহলে এই ভারসাম্যহীনতা কিভাবে সৃষ্টি করা যায়? 3টা মাধ্যমে ভারসাম্যহীনতা সৃষ্টি করা যায়। প্রথমটা হচ্ছে ঘর্ষণের মাধ্যমে, দ্বিতীয়টা হচ্ছে পরমাণুতে বাইরে থেকে শক্তি দিয়ে, তৃতীয়টা হচ্ছে আবেশের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই 3টা জিনিস, এর মধ্যে 2 নাম্বারটা দেখো, পরমাণুতে বাইরে থেকে শক্তি দিয়ে, এটা তোমাদের বর্তমান ক্লাসের পড়াশোনা না, এটা তোমরা যখন উপরের ক্লাসে উঠবা, ইন্টারমিডিয়েট উঠবা, তখন বুঝতে পারবা যে পরমাণু থেকে বাইরে থেকে শক্তি দিলে কি হয়, অথবা ইলেকট্রন গুলা যখন একটা স্তর থেকে আরেকটা স্তরে চলে যায় তখন শক্তি নির্গত হয়। এই জিনিসগুলো পরবর্তীতে পড়বা। আমাদের যে 2টা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে এই ঘর্ষণের মাধ্যমে কিভাবে ভারসাম্যহীনতা নষ্ট হয়, এবং আবেশের মাধ্যমে কিভাবে ভারসাম্যহীনতা নষ্ট হয়। এই 2টা জিনিস হচ্ছে আমাদের পড়তে হবে। তো প্রথমটা, ঘর্ষণের মাধ্যমে কিভাবে এই পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের ভারসাম্য নষ্ট করা হয়। দেখো, যখন দুইটা পরস্পরের সাথে ঘর্ষণ করা হয়, দুইটা বস্তু যখন পরস্পরের সাথে ঘর্ষণ করা হয়, তখন একটা বস্তু অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করে, আরেকটা বস্তু ইলেকট্রন হারায়। ধরো একটা কাচের পাত আর একটা রেশমের কাপড়, দুইটাকে একটা আরেকটার সাথে ঘষতেছো, তখন কাচের পাত এবং রেশম দুইটার মধ্যে যে কোনো একটা বেশি ইলেকট্রন গ্রহণ করবে, আরেকটা ইলেকট্রন ছেড়ে দিবে। ঠিক আছে, এখন একটা অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করে, আর একটা হচ্ছে
ইলেকট্রন হারাবে যখন দুইটা বস্তু একটা আরেকটার সাথে ঘর্ষণ করবা। যে বস্তুটা ইলেকট্রন গ্রহণ করবে তার চার্জ হবে ঋণাত্মক। খুবই সিম্পল, কারণ যার মধ্যে ইলেকট্রন বেশি হবে তার নেগেটিভ চার্জ বেশি হবে, তাহলে তার টোটাল চার্জটা হবে কি ঋণাত্মক হয়ে যাবে। আর যে বস্তু ইলেকট্রন হারাবে, যার কাছ থেকে ইলেকট্রন চলে যাবে, তার ঋণাত্মক চার্জ কমে যাবে। তো ঋণাত্মক চার্জ কমে গেলে তার চার্জ হয়ে যাবে ধনাত্মক। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হলো যে এখন প্রশ্ন হলো, এই যে আমরা ঘর্ষণ করাইলাম, ঘর্ষণ করানোর ফলে দুইটা বস্তু যখন একটা আরেকটার সাথে ঘষলাম, তখন একটা বস্তু বেশি ইলেকট্রন গ্রহণ করে, আরেকটা বস্তু কম ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন হারায়। এই ঘটনাটা কেন ঘটে? কারণ হচ্ছে দুইটি বস্তুর ইলেকট্রন আসক্তির ভিন্নতা। দুইটি বস্তুর ইলেকট্রন আসক্তির ভিন্নতা। এখন ইলেকট্রন আসক্তি কি জিনিস? আসক্তি হচ্ছে তোমার ওই একটা জিনিসের প্রতি আকর্ষণ। ধরো আমরা বলি না যে তুমি মোবাইল টিপতে টিপতে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছো, তার মানে তুমি মোবাইল ছাড়া থাকতে পারো না। মোবাইলের প্রতি তোমার একটা আকর্ষণ আছে, তোমার মোবাইল লাগবেই। অথবা মাদক আসক্ত বা বিভিন্ন ধরনের আসক্তি, খেলাধুলার প্রতি আসক্ত। তার মানে আসক্তি জিনিসটা হচ্ছে, বা ইলেকট্রনের আসক্তি বা ইলেকট্রন আসক্তি জিনিসটা হচ্ছে সে ইলেকট্রন চায়, ইলেকট্রন চাওয়ার যে প্রবণতা সেটা। তো দুইটা বস্তুর মধ্যে ইলেকট্রন আসক্তির ভিন্নতা। যার ইলেকট্রন আসক্তি বেশি সে বেশি ইলেকট্রন গ্রহণ করবে, যার ইলেকট্রন আসক্তি কম সে কম ইলেকট্রন গ্রহণ করবে বা ইলেকট্রন হারাবে। খুবই সিম্পল, যখন দুইটা বস্তু একটা আরেকটার সাথে ঘষবা তখন দুইটা বস্তুর মধ্যে একটার ইলেকট্রন আসক্তি বেশি হবে, একটার ইলেকট্রন আসক্তি কম হবে। যার ইলেকট্রন আসক্তি বেশি সে বেশি ইলেকট্রন লাভ করবে, তো বেশি ইলেকট্রন লাভ করার ফলে সে ঋণাত্মক আধান হয়ে যাবে। আর যার ইলেকট্রন আসক্তি কম সে ইলেকট্রন হারাবে বা ইলেকট্রন কম গ্রহণ করবে, তো তার চার্জটা হবে কি ধনাত্মক। ওকে, এখন এই যে এখানে এটাই বলা আছে যে কিছু পদার্থ ইলেকট্রন গ্রহণ করতে বেশি আগ্রহী, এদের ইলেকট্রন আসক্তি বেশি, অন্য বস্তুর সাথে ঘর্ষণের ফলে ইলেকট্রন লাভ করে ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়। অপরদিকে কিছু পদার্থ ইলেকট্রন গ্রহণ করতে চায় না, এদের ইলেকট্রন আসক্তি হচ্ছে কম, ইলেকট্রনের প্রতি এদের আসক্তি কম, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কম। ঘর্ষণের ফলে এরা ইলেকট্রন হারায়, ইলেকট্রন হারানোর ফলে এগুলো ধনাত্মক চার্জ লাভ করে। ওকে, এখন কথা হচ্ছে, আচ্ছা বুঝলাম, আমরা কিভাবে বুঝবো কোন পদার্থ ইলেকট্রন লাভ করবে আর কোন পদার্থ ইলেকট্রন হারাবে? মানে কোনটার ইলেকট্রন আসক্তি বেশি আর কোনটার ইলেকট্রন আসক্তি কম, এটা আমরা কেমনে বুঝবো? মানে দুইটা বস্তু যে আমরা একটা আরেকটার সাথে ঘর্ষণ করাইলাম, এখন এই দুইটা বস্তুর মধ্যে কোনটার ইলেকট্রন আসক্তি বেশি হবে আর কোনটার ইলেকট্রন আসক্তি কম হবে, এটা আমরা কিভাবে বুঝবো? তো এইটা বোঝার জন্য তোমাদের কেমিস্ট্রি এর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অংশে ভালো করে পড়বা, এটা কেমিস্ট্রি পড়াশোনা। বাট আমরা যেহেতু এখন স্থির তড়িৎ পড়তেছি, তো স্থির তড়িতের ঘটনার সাথে যে জিনিসগুলো রিলেটেড, ওই জিনিসগুলোর মধ্যে কোনটার ইলেকট্রন আসক্তি বেশি বা কোনটার ইলেকট্রন আসক্তি কম, কোনটা ইলেকট্রন গ্রহণ করবে কোনটা ইলেকট্রন হারাবে, এটা বোঝার জন্য একটা চার্ট বা সিরিজ আছে। এই সিরিজটাকে বলা হচ্ছে ট্রাইবো ইলেকট্রিক সিরিজ। ট্রাইবো ইলেকট্রিক সিরিজ, এই ট্রাইবো ইলেকট্রিক সিরিজটা হচ্ছে এরকম, প্রথমে হচ্ছে কাঁচ, তারপরে মানুষের নখ, তারপরে নাইলন, তারপরে সিল্ক, তারপরে ইবোনাইট, তারপরে রাবার, তারপর পলিথিন, তারপর রেশম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর তামা বা কপার, তারপর হচ্ছে লোহা। এই 11টা জিনিস, এগুলাই মোটামুটি তোমাদের লাগে, তোমাদের এমসিকিউ বা তোমার যে কোশ্চেনগুলো আসে পরীক্ষায় এগুলোর জন্য মোটামুটি এই 11টাই লাগে। এখন এই ট্রাইবো ইলেকট্রো সিরিজের ফজিলত কি? ট্রাইবো ইলেকট্রিক সিরিজের ফজিলত হলো সিরিজের উপরের দিকে পদার্থগুলোর ইলেকট্রন হারানোর প্রবণতা বেশি, ইলেকট্রন হারানোর প্রবণতা বেশি, সিরিজের উপরের দিকে পদার্থগুলোর ইলেকট্রন হারানোর প্রবণতা বেশি। তার মানে ইলেকট্রন আসক্তি কি কম, ইলেকট্রন হারায় ফেলে, ইলেকট্রনের প্রতি তার আসক্তি নাই, ইলেকট্রন আসক্তি কম। উপরের গুলার ইলেকট্রন আসক্তি কম, উপরের গুলার ইলেকট্রন আসক্তি কম। যত নিচের দিকে যাইতে থাকবা, এই সিরিজের যত নিচের দিকে যাইতে থাকবা এই প্রবণতা কমতে থাকবে এবং ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি থাকবে। অর্থাৎ নিচের দিকে যে জিনিসগুলো আছে, যেমন ধরো যে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, এগুলার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি থাকবে। তাহলে সোজা কথায় ঘর্ষণের সময় দুইটা পদার্থের মধ্যে যে উপরে থাকবে
এই ট্রাইবো ইলেকট্রিক সিরিজের মধ্যে যে উপরে থাকবে সে হচ্ছে ইলেকট্রন হারাবে। উদাহরণ দেওয়া যাক। উদাহরণ হচ্ছে, ধরো তুমি দুইটা জিনিস নাও, একটা হচ্ছে তুমি পলিথিন নাও, পলিথিন নিতে পারো, এই পলিথিন নাও, আরেকটা নাও হচ্ছে তুমি কাঁচ নাও। একটা কাচের প্লেটকে যদি তুমি পলিথিন দিয়ে ঘষো বা পলিথিন দিয়ে যদি ঘর্ষণ করাও, তাহলে এই কাচ কোথায় আছে? পলিথিনের উপরে আছে এই সিরিজে। তাহলে কাচ কি করবে? যে উপরে আছে সে ইলেকট্রন হারানোর প্রবণতা বেশি, তাহলে কাচ হচ্ছে ইলেকট্রন হারাবে। তো কাচ ইলেকট্রন হারাইলে কাচ হয়ে যাবে পজিটিভ, কাচ হয়ে যাবে পজিটিভ। আর পলিথিন, পলিথিন যেহেতু কাচের নিচে আছে তাহলে পলিথিন ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে পলিথিন হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ট্রাইবো ইলেকট্রিক সিরিজ। এখানে খুব বেশি উপাদান নাই, কিন্তু মাত্র 11টা আছে। ট্রাইবো ইলেকট্রিক সিরিজে আর অনেকগুলো উপাদান আছে যেগুলো তোমাদের লাগবে না। তারপরে তোমরা যদি শিখতে চাও তাহলে অনলাইনে সার্চ করে দেখবা ট্রাইবো ইলেকট্রিক সিরিজ, তোমরা ফুল লিস্টটা পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, এবার আসো উদাহরণ দেওয়া যাক। ধরো রেশমের কাপড় দিয়ে কাচ ঘষলা। আরেকটা উদাহরণ দেখো, রেশমের কাচ দিয়ে কাচ ঘষলে কোনটা ঋণাত্মক আর কোনটা ধনাত্মক আধান প্রাপ্ত হবে? রেশমের কাপড় দিয়ে কাচ ঘষবা, এই সিরিজে দেখো তো রেশম কোথায় আর কাচ কোথায়? রেশম হচ্ছে এই যে এখানে, এখানে হচ্ছে রেশম 8 নম্বরে, আর কাচ হচ্ছে সবার উপরে। তাহলে রেশমের কাপড় দিয়ে যদি কাচ ঘষো, তাহলে কাচ যেহেতু উপরের দিকে আছে এই সিরিজের, তাহলে কাচ কি করবে? ইলেকট্রন হারানোর প্রবণতা বেশি হবে, কাচ ইলেকট্রন হারাবে। আর রেশম তাহলে ইলেকট্রন গ্রহণ করবে। এখানে এটা বলা আছে, দেখো তো সিরিজে, দেখো তো কাচের অবস্থান রেশমের উপরে, তাহলে কাচ ইলেকট্রন হারাবে, ধনাত্মক আধান প্রাপ্ত হবে ইলেকট্রন হারাইলে। আর রেশম নিচের দিকে আছে, তাহলে রেশম ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে আহিত হবে। এখানে বলো তো কার ইলেকট্রন আসক্তি বেশি? কার ইলেকট্রন আসক্তি বেশি? কাচ এবং রেশমের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি? যেহেতু কাচ ইলেকট্রন হারায়, যেহেতু কাচ ইলেকট্রন হারায়, তাহলে রেশম ইলেকট্রন লাভ করে, রেশমের ইলেকট্রন আসক্তি কাচের চেয়ে বেশি হবে ডেফিনেটলি। মানে রেশমের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা ইলেকট্রন গ্রহণের যে প্রবণতা, সেটা হচ্ছে কাচের চেয়ে বেশি। সে কারণে রেশম ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে ঋণাত্মক আধানে ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। ঠিক আছে, এবার আসো আমরা কি বুঝলাম ঘর্ষণের মাধ্যমে কিভাবে চার্জ সৃষ্টি করা যায়। এখন 3 নাম্বারটা আবেশ প্রক্রিয়া। এই যে এখানে পড়লাম না আমরা, এই যে ঘর্ষণের মাধ্যমে, ঘর্ষণের মাধ্যমে কিভাবে চার্জ তৈরি হয় এটা তো বুঝলাম। 2 নাম্বারটা তোমাদের বোঝার দরকার নাই। 3 নাম্বারটা হচ্ছে আবেশ। আবেশের মাধ্যমে কিভাবে চার্জ তৈরি করা হয়, আবেশের মাধ্যমে কিভাবে চার্জ তৈরি করা হয়। প্রথমে বুঝতে হবে যে আবেশ কি বা আবেশ জিনিসটা আসলে কি। আবেশ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো চার্জযুক্ত বস্তু কোনো চার্জহীন বস্তুর কাছে আনলে চার্জহীন বস্তুতে আধানের পুনর্বিন্যাস ঘটে, কিন্তু চার্জ সরাসরি স্থানান্তরিত হয় না। খুবই কঠিন লেখা, একটু সহজ করি। ঠিক আছে, আবেশের মাধ্যমে চার্জহীন কোনো বস্তুকে স্থায়ী চার্জে পরিণত করা যায় কিভাবে, দেখো একটু সহজ করে বুঝাই। ধরো এইখানে একটা গোলক আছে, গোলকের মধ্যে পজিটিভ নেগেটিভ 2 ধরনের চার্জই আছে। যতগুলা পজিটিভ চার্জ আছে ততগুলা নেগেটিভ চার্জ আছে, যতগুলা পজিটিভ চার্জ আছে ততগুলা নেগেটিভ চার্জ আছে, যতগুলা পজিটিভ চার্জ আছে ততগুলা নেগেটিভ চার্জ আছে। আচ্ছা, তাহলে এই গোলকের মধ্যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের সংখ্যাটা সমান। তাহলে এই গোলকের মোট চার্জ কত? মোট চার্জ হচ্ছে 0 বা নিউট্রাল, তাই না? এটা নিউট্রাল, এর মধ্যে কোনো চার্জ নাই, আসলে এর কোনো চার্জ প্রপার্টি নাই। এখন তুমি যদি এর কাছাকাছি একটা গোলক এইভাবে রাখো, এর কাছাকাছি একটা গোলক রাখলা যেটার মধ্যে শুধু পজিটিভ চার্জ আছে, যেটার মধ্যে শুধু পজিটিভ চার্জ আছে, তাহলে এই যে তুমি এর কাছে এই গোলকটা যে রাখলা, এই গোলকের মধ্যে পজিটিভ নেগেটিভ 2 ধরনের চার্জই আছে, আর এই গোলকের মধ্যে শুধু পজিটিভ চার্জ আছে। তাহলে কি ঘটবে জানো? তাহলে এখান থেকে এই যে পজিটিভ চার্জগুলো আছে না, এই পজিটিভ চার্জগুলা, এই পজিটিভ চার্জগুলা এই যে গোলকের যে নেগেটিভ চার্জগুলো আছে, এই নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করবে। ওই গোলকের পজিটিভ চার্জগুলা এই গোলকের নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করবে। তাহলে কি হবে ঘটনাটা? তাহলে ঘটনাটা হবে এরকম। এই যে আমাদের পজিটিভ চার্জওয়ালা গোলক, আর এই যে এই গোলক, এই গোলকটার মধ্যে পজিটিভ নেগেটিভ 2 ধরনের চার্জই আছে না, নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করে এর কাছাকাছি নিয়ে চলে আসবে। এই যে নেগেটিভ চার্জগুলো থাকবে এই পাশে, নেগেটিভ চার্জগুলো থাকবে এই পাশে, আর পজিটিভ চার্জগুলোকে কি করবে? এই যে পজিটিভ চার্জগুলো আছে,
পজিটিভ চার্জগুলো আছে, একই ধরনের চার্জ একটা আরেকটাকে বিকর্ষণ করে, তাই না? এই পজিটিভ চার্জগুলোকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে দূরে সরায় দিবে। তাহলে পজিটিভ চার্জগুলো থাকবে এইখানে, এই পাশে। পজিটিভ চার্জগুলো থাকবে এই পাশে। তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। এই যে আমি একটা চার্জিত গোলক, একটা চার্জিত গোলক, একটা চার্জিত গোলক, একটা চার্জহীন গোলক, এটা তো চার্জহীন ছিল, বা ধর এর মধ্যে মোট চার্জ ছিল কত, 0। তাহলে এই যে একটা চার্জিত গোলক একটা চার্জহীন গোলকের কাছাকাছি আনলাম, কাছাকাছি আনার ফলে কি হইলো, এই যে এই গোলকের মধ্যে যে যে চার্জগুলো আগে ছিল পজিটিভ নেগেটিভ র্যান্ডম, এগুলো একটা বিন্যাসে বা একটা সুন্দরভাবে একটা বিন্যাস হয়ে গেছে এর মধ্যে। তাহলে এটা তুমি বলতেই পারো যেমন একটা প্রক্রিয়া আবেশ, যেখানে কোন চার্জ যুক্ত বস্তু, এই যে এই চার্জ যুক্ত বস্তুটা কোন চার্জহীন বস্তুর কাছে আনলে, এই যে চার্জহীন বস্তুটার কাছে আনলে চার্জহীন বস্তুতে, চার্জহীন বস্তুতে, এই যে এটা তো চার্জহীন বস্তু ছিল, এই চার্জহীন বস্তুতে আধানের পুনর্বিন্যাস ঘটে। আধান পুনরায় নতুন করে সাজায় নিজেকে, নিজের পজিশনটা নতুন করে সেট করে। আধানের পুনর্বিন্যাস ঘটে, কিন্তু সরাসরি চার্জের স্থানান্তরিত হয় না। দেখো তো এর মধ্যে কি চার্জের কোনো সরাসরি স্থানান্তর হয়েছে? চার্জ কি এই গোলক থেকে উড়ে চলে গেছে? যায় নাই তো, এই গোলকের মধ্যেই আছে, পজিটিভ নেগেটিভ দুই ধরনের চার্জই আছে। কিন্তু কথা হচ্ছে এই যে আমি একটা পজিটিভ চার্জওয়ালা গোলকের কাছাকাছি আনলাম, আনার ফলে কি হইলো, আনার ফলে এই নেগেটিভ চার্জগুলো একদিকে চলে আসলো, পজিটিভ চার্জগুলো আরেক দিকে চলে গেল। এই যে চার্জের যে পুনর্বিন্যাস হইলো, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আবেশ প্রক্রিয়া। এখন এই আবেশ প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী চার্জযুক্ত বস্তুতে পরিণত কিভাবে করা যায়? দেখো এর মধ্যে কিন্তু এখনো পজিটিভ নেগেটিভ দুই ধরনের চার্জই আছে। তাহলে এইটাকে তুমি স্থায়ী চার্জযুক্ত বস্তুতে কেমনে পরিণত করবা? স্থায়ী চার্জযুক্ত বস্তুতে পরিণত করার ওয়ে হচ্ছে, এখন তুমি এই গোলকটাকে একটা ধাতব তারের মাধ্যমে ভূমির সাথে সংযুক্ত করে দিবা। ঠিক আছে, এই যে এই চিহ্নটা, এটা দ্বারা বোঝাচ্ছে এই গোলকটা একটা ধাতব তারের মাধ্যমে পৃথিবীর সাথে সংযুক্ত, মাটির সাথে সংযুক্ত। এখন যখন পৃথিবীর সাথে সংযুক্ত, তখন এই যে পজিটিভ চার্জগুলো আছে না, এই পজিটিভ চার্জগুলো আছে না, এই পজিটিভ চার্জগুলো এই ধাতব তারের মাধ্যমে মাটিতে চলে যাবে, পৃথিবীতে চলে যাবে। চলে যাওয়ার পরে কি হবে, এর মধ্যে পজিটিভ চার্জ থাকবে না, শুধু নেগেটিভ চার্জটাই থাকবে। তখন এই গোলকটা হয়ে যাবে এরকম, এর মধ্যে শুধু নেগেটিভ চার্জগুলো থাকবে, কোনো পজিটিভ চার্জ থাকবে না। তার মানে তোমার কাছে ছিল একটা আধানবিহীন গোলক বা চার্জবিহীন গোলক, এটাকে তুমি আবেশ প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে চার্জগুলো পুনর্গঠিত হইল বা তোমার পুনর্বিন্যাসিত হইল। ঠিক আছে, পুনর্বিন্যাসিত হওয়ার পরে তুমি একটা ধাতব তারের মাধ্যমে যখন পৃথিবীর সাথে যুক্ত করে দিলা, তখন এই পজিটিভ চার্জগুলা পৃথিবীতে চলে গেল, এই গোলকটা হয়ে গেল নেগেটিভ চার্জ। তার মানে এখন এই তোমার এই চার্জহীন গোলকটাকে তুমি একটা স্থায়ী চার্জযুক্ত বস্তুতে পরিণত করে ফেলছো। তাহলে এইভাবে আবেশ প্রক্রিয়ার মাধ্যমে কোনো চার্জহীন বস্তুকে স্থায়ী চার্জযুক্ত বস্তুতে পরিণত করা যায়। এর উল্টাটাও সত্যি, হ্যাঁ, এর উল্টা প্রক্রিয়াটাও সত্যি। উল্টাটা কিভাবে হবে, ধরো ঋণাত্মক চার্জে চার্জিত করছি না এই বস্তুটাকে, এবার আমরা পজিটিভ চার্জে চার্জিত করব। ঠিক আছে, ধরো এই হচ্ছে আমাদের এই গোলকটা, যেটার মধ্যে পজিটিভ নেগেটিভ দুই ধরনের চার্জই আছে, পজিটিভ নেগেটিভ দুই ধরনের চার্জই আছে। হ্যাঁ, এখন এর কাছাকাছি আমরা একটা গোলক নিয়ে আসব, যেটার মধ্যে শুধু নেগেটিভ চার্জ আছে। এই গোলকটার মধ্যে শুধু নেগেটিভ চার্জ আছে, এই গোলকটার মধ্যে শুধু নেগেটিভ চার্জ আছে। তাহলে কি ঘটবে, তাহলে এই যে আমাদের এই নেগেটিভ চার্জওয়ালা গোলক, এই নেগেটিভ চার্জওয়ালা গোলক, এটা হচ্ছে আমাদের এই নেগেটিভ চার্জওয়ালা গোলক। এই নেগেটিভ চার্জের প্রভাবে এই যে পজিটিভ চার্জগুলো আছে এই গোলকে, এই পজিটিভ চার্জগুলো এগুলা এক সাইডে চলে আসবে, এরকম, এই যে এরকম এর কাছাকাছি চলে আসবে, যেহেতু আকর্ষণ করবে পজিটিভ চার্জগুলাকে নেগেটিভ চার্জগুলো, তাহলে কাছাকাছি চলে আসবে। আর যে নেগেটিভ চার্জগুলো আছে এই নেগেটিভ চার্জগুলাকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে এগুলা দূরে চলে যাবে, এই পাশে চলে যাবে। এখন এইটাকে যদি তুমি একটা ধাতব তারের মাধ্যমে ভূমির সাথে সংযুক্ত করে দাও, তখন এই নেগেটিভ চার্জগুলো এই তারের মাধ্যমে পৃথিবীতে চলে যাবে। তখন এইখান থেকে তুমি এটা পাবা, নেগেটিভ চার্জগুলো যখন চলে যাবে তখন এর মধ্যে শুধু পজিটিভ চার্জ থাকবে। তার মানে তোমার কাছে ছিল একটা চার্জহীন গোলক, তুমি বানাই ফেলছো এটাকে পজিটিভ চার্জ যুক্ত, স্থায়ী চার্জ যুক্ত। কিসের মাধ্যমে? আবেশ প্রক্রিয়ার মাধ্যমে। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো, আচ্ছা কোন বস্তুতে চার্জ কিভাবে তৈরি করা হয় এটা বুঝলাম আমরা, বুঝতে পারছি না কোন বস্তুতে চার্জ কিভাবে তৈরি করা হয়? ঘর্ষণের মাধ্যমে, আবেশ প্রক্রিয়ার মাধ্যমে, দুইটা মাধ্যমে। আরেকটা মাধ্যম হচ্ছে
পরমাণুতে বাইরে থেকে শক্তি দিয়ে, এটা তোমরা এখন বুঝবা না। তো আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো চার্জ তৈরি কিভাবে করা হয় এটা বুঝলাম, এখন প্রশ্ন হচ্ছে কোন বস্তুতে চার্জ আছে নাকি নাই সেটা কিভাবে বুঝতে পারবো, আর যদি চার্জ থাকে কোন চার্জ আছে, মানে ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ সেটা কিভাবে বুঝবো। আচ্ছা ঠিক আছে, উদাহরণ দেই। ধরো আমি তোমার হাতে একটা গোলক দিলাম, গোলক দিয়ে বললাম তুমি আমাকে বলো এর মধ্যে চার্জ আছে নাকি নাই। যদি থাকে তাহলে কোন চার্জ আছে আমাকে বলে দাও। এখন তুমি এটা কিভাবে বুঝবা যে এর মধ্যে চার্জ আছে নাকি নাই, অথবা কোন চার্জ আছে? এটা বোঝার ওয়ে হচ্ছে, এই যে এইগুলো বোঝার জন্য, এর মধ্যে চার্জ আছে নাকি নাই, কোন ধরনের চার্জ আছে, এটা বোঝার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্রের নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ। যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ কি? ইলেকট্রোস্কোপ হলো এমন একটি যন্ত্র যার দ্বারা কোনো বস্তুতে চার্জ আছে নাকি নেই তা নির্ণয় করা যায়। ইলেকট্রোস্কোপ দিয়ে কি করে, কোনো বস্তুর মধ্যে চার্জ আছে নাকি নাই সেটা নির্ণয় করা যায় বা বোঝা যায়। সোজা কথায় চার্জের অস্তিত্ব বা উপস্থিতি নির্ণয় করা যায়। আচ্ছা, কোন বস্তুতে ধনাত্মক চার্জ আছে নাকি ঋণাত্মক চার্জ আছে সেটাও নির্ণয় করা যায় কার মাধ্যমে? এই ইলেকট্রোস্কোপের মাধ্যমে। ঠিক আছে, তাহলে প্রথমে কি নির্ণয় করা যায়? প্রথমে নির্ণয় করা যায় চার্জ আছে কিনা, তারপরে যদি চার্জ থাকে কোন চার্জ আছে, পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ সেটাও বোঝা যায়। ঠিক আছে, এবার এক বাক্যে সংজ্ঞা দাও তো ইলেকট্রোস্কোপ কি, এটা তো অনেক বড় সংজ্ঞা হয়ে গেছে না। এক বাক্যে সংজ্ঞা দাও। এক বাক্যে সংজ্ঞা হচ্ছে কোন বস্তুতে চার্জের উপস্থিতি এবং চার্জের প্রকৃতি, মানে চার্জ আছে নাকি নাই এবং চার্জের প্রকৃতি মানে কোন চার্জ আছে, পজিটিভ না নেগেটিভ। তাহলে কোন বস্তুতে চার্জের উপস্থিতি এবং চার্জের প্রকৃতি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ইলেকট্রোস্কোপ। ওকে, এবার এই ইলেকট্রোস্কোপ দেখতে হচ্ছে এই যে এরকম। ধরো এটা হচ্ছে তোমাদের একটা ইলেকট্রোস্কোপ। এই ইলেকট্রোস্কোপের এরকম দেখতে হয়। ইলেকট্রোস্কোপের এই যে উপরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে একটা ধাতব চাকতি। ধাতব চাকতি মানে ধাতু দিয়ে তৈরি। কোন ধাতু দিয়ে তৈরি? বেশিরভাগ ক্ষেত্রে পিতল দিয়ে তৈরি হয়, বা ব্রাশ বা পিতল দিয়ে তৈরি হয়, অন্য কিছু দিয়েও হইতে পারে। একটা কাচের কন্টেইনার থাকে, এটা হচ্ছে গ্লাস কন্টেইনার। গ্লাস কন্টেইনার, গ্লাস কন্টেইনার। এই গ্লাস কন্টেইনারের মধ্যে এই পুরো সেটআপটা সাজানো থাকে আর কি। তো উপরে থাকে ধাতব চাকতি, আর এখানে থাকে একটা সিপি। সিপি মানে হচ্ছে ওই যে বোতলের মুখা আর কি, ওইটা থাকে যাতে ভেতরের বাইরে এবং ভেতরে একটা ইয়া না হয়, মানে কোনো কিছু ঢুকতে না পারে বাইরে থেকে ভেতরে। আচ্ছা, তারপরে এই যে এই ধাতব চাকতি এবং এই যে এইখানে যে জিনিসটা দেখতে পারতেছো এটা হচ্ছে একটা হালকা দুইটা হালকা সোনার পাত বা গোল্ড লিফ। এখানে সোনার পরিবর্তে তুমি অ্যালুমিনিয়াম বা যে কোনো হালকা ধাতু ব্যবহার করা যায়। এটা হচ্ছে দুইটা স্বর্ণের পাত। তো এই দুইটা স্বর্ণের পাত আর এই যে এই ধাতব প্লেট, এইটা যুক্ত থাকে হচ্ছে এই জিনিসটার মাধ্যমে। এই জিনিসটা হচ্ছে একটা ধাতব রড। ধাতব রডটা সাধারণত পিতলের তৈরি হয় বা ব্রাশের তৈরি হয়। তাহলে পুরো সেটআপটা হচ্ছে একটা ধাতব চাকতি থাকে, দুইটা সোনার পাত থাকে এবং এই দুইটা সংযুক্ত থাকে হচ্ছে একটা ধাতব রডের মাধ্যমে। এবং এই পুরা জিনিসটা, এই যে ভেতরে যে জিনিসটা আছে এটাকে তোমার আইসোলেটেড করে দেওয়া হয় কার মাধ্যমে? একটা ছিপির মাধ্যমে, যাতে বাইরে থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করতে না পারে। এবং এই পুরা জিনিসটা রাখা হয় একটা গ্লাস কন্টেইনারের মাধ্যমে। গ্লাস কন্টেইনারের মধ্যে গ্লাস কেন ব্যবহার করা হয়? কারণ ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা যেন আমরা বাইরে থেকে দেখতে পারি, এই কারণে গ্লাস ব্যবহার করা হয়। আচ্ছা, এই হচ্ছে তোমাদের এই ইলেকট্রোস্কোপের গঠন আর কি। ইলেকট্রোস্কোপটা দেখতে কিরকম। এখন কথা হচ্ছে ইলেকট্রোস্কোপটা কিভাবে কাজ করে। ইলেকট্রোস্কোপটা কিভাবে কাজ করে, মানে কিভাবে চার্জের উপস্থিতি এবং প্রকৃতি নির্ণয় করে সেটা হচ্ছে বোঝার বিষয়। ওকে, সেটা কিভাবে বুঝবা? দেখো, ধরো আমার কাছে একটা বল আছে, এই বলের মধ্যে পজিটিভ চার্জ আছে। ঠিক আছে, আমার কাছে একটা বল আছে, বলের মধ্যে কি আছে? পজিটিভ চার্জ আছে। এই পজিটিভ চার্জওয়ালা বলটাকে যখন তুমি এই ধাতব প্লেটের সাথে স্পর্শ করাবা, ধরো এই যে এরকম এই পজিটিভ চার্জওয়ালা বলটাকে তুমি ধাতব প্লেটের সাথে স্পর্শ করাইছো। স্পর্শ করাইলে কি হবে?
ধাতু তো চার্জ পরিবহন করতে পারে, তাই না? তাহলে এই যে বল থেকে পজিটিভ চার্জগুলা এখানে চলে যাবে, তাহলে এই ধাতব প্লেটে পজিটিভ চার্জগুলো চলে যাবে। তো এই ধাতব প্লেটটা তো আবার এই স্বর্ণের পাতের সাথে এই ধাতব রডের মাধ্যমে সংযুক্ত, তাই না? তাহলে এই ধাতব রডের মাধ্যমে আবার এই চার্জগুলা এই স্বর্ণের প্লেটে চলে আসবে, স্বর্ণের প্লেটে চলে আসবে, এই স্বর্ণের প্লেটে চলে আসবে। এখন দেখো তো, এই হচ্ছে একটা স্বর্ণের প্লেট, এই হচ্ছে আরেকটা স্বর্ণের প্লেট। দুইটা স্বর্ণের প্লেটের মধ্যেই পজিটিভ চার্জ আছে। এই স্বর্ণের প্লেটটার মধ্যেও পজিটিভ চার্জ আছে, সরি, এই স্বর্ণের প্লেটটার মধ্যেও পজিটিভ চার্জ আছে, আবার এই স্বর্ণের প্লেটটার মধ্যেও পজিটিভ চার্জ আছে। যখন দুইটা স্বর্ণের প্লেটের মধ্যে একই চার্জ আছে, একটা আরেকটাকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করে এই স্বর্ণের প্লেটগুলো দূরে সরে যাবে। এই স্বর্ণের প্লেটগুলোর মাঝখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছ না, এই ফাঁকাটা বেড়ে যাবে, এরকম হবে আর কি। এই যে এই স্বর্ণের প্লেটটা, এই স্বর্ণের প্লেটটা এরকম হয়ে যাবে, দূরে চলে যাবে। ওই স্বর্ণের প্লেটটা হচ্ছে এরকম, একটা থেকে আরেকটা এরকম দূরে সরে যাবে। একটা এই যে একটা চলে আসবে এখানে, আরেকটা চলে আসবে এখানে। তার মানে তাদের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা বেড়ে যাবে। যখন যখন এই গ্যাপটা বেড়ে যাবে তখন তুমি বুঝবা যে যেই গোলকটা আমরা স্পর্শ করাইছি এটার মধ্যে কি আছে? চার্জ আছে। কোন চার্জ আছে আমরা এখনো বুঝি নাই, এটার মধ্যে চার্জ আছে। ধরো পজিটিভ চার্জ থাকলে এই দুইটার মধ্যে পজিটিভ চার্জ চলে আসবে, একই চার্জ একটা আরেকটাকে বিকর্ষণ করে এই স্বর্ণের পাত দুইটা দূরে সরে যাবে। যদি নেগেটিভ চার্জ হইতো তাইলে কি হইতো? ধরো এই পজিটিভ গুলা সব নেগেটিভ চার্জ, ঠিক আছে? এই গোলকের মধ্যে নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ হইলে এইখানেও সব নেগেটিভ চার্জ হয়ে যাইতো। তো এই পাতের মধ্যেও নেগেটিভ চার্জ আছে, এই পাতের মধ্যেও নেগেটিভ চার্জ আছে, মানে দুইটা একই চার্জ। তো দুইটা একই চার্জ তো একটা আরেকটাকে বিকর্ষণ করবে, তো এই ক্ষেত্রেও দুইটা বিকর্ষণ করে দূরে সরে যাইতো। অর্থাৎ তুমি বলতে পারো যে কোন একটা বস্তু যখন আমি এই ধাতব পাতের সাথে স্পর্শ করাবো, স্পর্শ করাইলে যদি এই স্বর্ণের পাত দুইটা একটা আরেকটা থেকে দূরে সরে যায়, যদি এই স্বর্ণের পাত দুইটার মধ্যবর্তী যে গ্যাপ এটা বেড়ে যায়, তাহলে বুঝবা যে এর মধ্যে চার্জ আছে, যে কোনো চার্জ আছে। চার্জ থাকার কারণে এই দুইটা দূরে সরে গেছে। যদি চার্জ না থাকতো তাহলে কি হইতো? চার্জ না থাকলে এর মধ্যে ধরো এর মধ্যে পজিটিভ নেগেটিভ দুই ধরনের চার্জ সমান সমান আছে, তাহলে এর মধ্যে সমান সংখ্যক পজিটিভ নেগেটিভ চার্জ থাকতো, এর মধ্যে সমান সংখ্যক পজিটিভ নেগেটিভ চার্জ থাকতো। তার মানে এই দুইটার মধ্যে যে লব্ধি বা মোট চার্জ এটা হইতো জিরো। তখন এই দুইটার অবস্থানের কোনো পরিবর্তন হইতো না, কারণ চার্জ না থাকলে তো এর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণের ঘটনা নাই, তো যেরকম আছে এরকমই থাকতো। তাহলে এই একটা গোলক স্পর্শ করানো বা যে কোনো বস্তু স্পর্শ করানোর পরে যদি এই দুইটার মধ্যে দূরত্বটা বেড়ে যায়, তখন বুঝবা যে এই গোলকের মধ্যে চার্জ আছে। আর যদি স্পর্শ করানোর পর এই দুইটার মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন না ঘটে, যদি কোনো পরিবর্তন না ঘটে, তখন বুঝবা যে এই গোলকটার মধ্যে কোনো চার্জ ছিল না। ঠিক আছে, এই গোলকটার মধ্যে কোনো চার্জ ছিল না। তাহলে এইভাবে হচ্ছে চার্জের উপস্থিতি নির্ণয় করা যায়। চার্জের কি নির্ণয় করা যায়? উপস্থিতি নির্ণয় করা যায়, চার্জ আছে নাকি নাই সেটা নির্ণয় করা যায়। এখন কোন চার্জ আছে, ধরো আমি বুঝলাম যে এই গোলকটার মধ্যে চার্জ আছে, এবার কোন চার্জ আছে, পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ? চার্জের প্রকৃতি কিভাবে নির্ণয় করবা? চার্জের প্রকৃতি কিভাবে নির্ণয় করবা সেটা হচ্ছে প্রশ্ন। চার্জের প্রকৃতি নির্ণয় করার জন্য এই যে তোমার যে ইলেকট্রোস্কোপটা আছে, এটাকে আগে থেকেই যে কোনো একটা চার্জ দিয়ে রাখতে হবে। তোমার জানা একটা চার্জ এর মধ্যে দিয়ে রাখতে হবে। ধরো আমি পজিটিভ চার্জ দিয়ে রাখছি, ঠিক আছে? ধরো আমি এই যে এর মধ্যে আমি পজিটিভ চার্জ দিয়ে রাখছি, পজিটিভ চার্জ দিয়ে রাখছি, এর মধ্যে পজিটিভ চার্জ আছে, এর মধ্যে পজিটিভ চার্জ আছে, দুইটা পাতের মধ্যে পজিটিভ চার্জ। তো দুইটা পাতের মধ্যে যখন পজিটিভ চার্জ থাকবে তখন কি হবে? এই দুইটার গ্যাপ বেড়ে যাবে, এরকম হবে আর কি। ধরো এই হচ্ছে একটা পাত আর এই হচ্ছে আরেকটা পাত। এই পাত দুইটার মধ্যবর্তী গ্যাপ কি হচ্ছে দেখো, এই কত বড় গ্যাপ। গ্যাপটা হচ্ছে বেড়ে গেছে, কারণ এই দুইটার মধ্যে পজিটিভ চার্জ দেওয়া আছে, আমি দিয়ে দিলাম, পজিটিভ চার্জ দিয়ে দিলাম। এখন এমন একটা বস্তু তুমি স্পর্শ করাইলা,
যেটার মধ্যেও পজিটিভ চার্জ আছে, যেটার মধ্যেও পজিটিভ চার্জ আছে। তো এই পজিটিভ চার্জগুলো তো এই যে এইখান থেকে পরিবাহিত হয়ে এর মধ্যে চলে আসবে। তো এর মধ্যে তো আগে থেকেই পজিটিভ চার্জ ছিল, আরো পজিটিভ চার্জ তুমি এর মধ্যে যুক্ত করলা। আগে থেকেই পজিটিভ চার্জ ছিল, আরো কিছু পজিটিভ চার্জ দিলা, আরো কিছু পজিটিভ চার্জ অতিরিক্ত যুক্ত করলা, তাহলে কি হবে? পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে যাবে। তো এর মধ্যে পজিটিভ চার্জের সংখ্যা বাড়বে, ওটার মধ্যে পজিটিভ চার্জের সংখ্যা বাড়বে। যখন পজিটিভ চার্জের সংখ্যাটা বাড়বে তখন এই দুইটার মধ্যে যে বিকর্ষণ, সেই বিকর্ষণটাও বেড়ে যাবে, তাই না? বিকর্ষণটাও বেড়ে যাবে। বিকর্ষণ যখন বাড়বে, এই দুইটার মধ্যে যে গ্যাপ ছিল, পজিটিভ চার্জ দেওয়ার পরে তো ধরো এরকম ছিল, প্রথমে পজিটিভ চার্জ দেওয়ার পরে এতখানি হয়েছে, দুইটা এরকম করে সরে গেছে, দুইটা গ্যাপ বাড়ছে। তো আরো যখন পজিটিভ চার্জ দিবা তখন এই দুইটা আরো সরে যাবে, এই যে এই গ্যাপটা আরো এরকম বেড়ে যাবে। তখন এই যে এই তোমার যে গোল্ড লিফ বা এই পাত দুইটা, এই পাত দুইটার গ্যাপ আরো বেড়ে যাবে, এগুলো যে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তার মানে একটা থেকে আরেকটা আরো দূরে সরে যাবে। তার মানে পজিটিভ চার্জ দেওয়া ছিল আগে থেকে, মানে চার্জের প্রকৃতি নির্ণয় করার জন্য ইলেকট্রোস্কোপে আগে থেকে একটা চার্জ দিয়ে রাখতে হয়, আমরা পজিটিভ চার্জ দিয়ে রাখছিলাম। তো পজিটিভ চার্জ দেওয়া ছিল, আমি স্পর্শ করাইছিও পজিটিভ চার্জ, তখন এই পাত দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা আরো বেড়ে গেছে। ঠিক আছে, যদি নেগেটিভ চার্জ দেওয়া থাকতো তাইলে কি হইতো? ধরো ধরো তুমি এই পাতের মধ্যে পজিটিভ চার্জ দেওয়া আছে আগে থেকে পজিটিভ চার্জ দেওয়া আছে, এখন তুমি এমন একটা গোলক স্পর্শ করাইছো যেটার মধ্যে নেগেটিভ চার্জ আছে। ধরো এখানে একটা গোলক তুমি স্পর্শ করাইছো যেটার মধ্যে কি আছে? নেগেটিভ চার্জ। তো এই নেগেটিভ চার্জটা তো এই ধাতব পাতের মাধ্যমে, ধাতব রডের মাধ্যমে এখানে চলে আসবে, এখানে কিছু নেগেটিভ চার্জ আসবে, কিছু নেগেটিভ চার্জ আসবে। তো নেগেটিভ চার্জ আসার ফলে এই পাতের মধ্যে যে আগে থেকেই পজিটিভ চার্জ ছিল, এই পজিটিভ চার্জের পরিমাণটা কমায় ফেলবে নেগেটিভ চার্জগুলো, তাই না? পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একটা আরেকটাকে নিউট্রাল করে ফেলবে। তাহলে ধরো এই পাতের মধ্যে 10টা পজিটিভ চার্জ ছিল, তুমি বাইরে থেকে 8টা নেগেটিভ চার্জ দিছো, তাহলে এর মধ্যে 2টা পজিটিভ চার্জ থাকবে। তার মানে আগে ছিল 10টা পজিটিভ চার্জ, এখন 2টা পজিটিভ চার্জ হয়ে গেল। তাহলে পজিটিভ চার্জের সংখ্যাটা কি হবে? কমে যাবে, পজিটিভ চার্জের সংখ্যাটা কমে যাবে। যখন পজিটিভ চার্জের সংখ্যাটা কমে যাবে তখন এই পাত দুইটার মধ্যবর্তী যে গ্যাপ বা পজিটিভ চার্জের সংখ্যা কমে গেলে দুইটার মধ্যে যে বিকর্ষণ, ঠিক আছে, এর মধ্যে যে পজিটিভ চার্জ আছে এর মধ্যে পজিটিভ চার্জ আছে, তো দুইটার মধ্যে যে বিকর্ষণটা ছিল ওই বিকর্ষণটা কমে যাবে, তাই না? পজিটিভ চার্জের পরিমাণও কমে যাবে, তাহলে চার্জের পরিমাণ কমে গেলে দুইটার মধ্যে যে বিকর্ষণ, সেই বিকর্ষণের পরিমাণও কমে যাবে। যখন দুইটার মধ্যে বিকর্ষণের মানটা কমে যাবে তখন এই দুইটা একটা আরেকটার কাছাকাছি চলে আসবে, একটা আরেকটার কি চলে আসবে? কাছাকাছি চলে আসবে। এর আগের বার কি দেখছিলাম, এর মধ্যে পজিটিভ চার্জ দেওয়া ছিল, উপর থেকেও পজিটিভ চার্জ দিছি, তাহলে এর মধ্যে পজিটিভ চার্জের সংখ্যাটা বেড়ে গেছে, বেড়ে গেলে বিকর্ষণ বেড়ে গেছে, বিকর্ষণ বেড়ে গেলে এই পাতা, এই তোমার এই যে এই স্বর্ণের পাত দুইটা একটা আরেকটা থেকে আরো দূরে সরে গেছে। বাট এবার কি করছি, এবার উপর থেকে নেগেটিভ চার্জ দিছি, যেহেতু আমি নেগেটিভ চার্জ দিছি সেগুলোই স্বর্ণের পাতের মধ্যে এসে পজিটিভ চার্জের সংখ্যাটা কমায় ফেলছে। কমায় ফেলার কারণে এই দুইটা পাতের মধ্যে যে বিকর্ষণটা ছিল সেই বিকর্ষণটাও কমে গেছে। তো বিকর্ষণ কমে গেলে এই দুইটা পাত এর মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটাও কমে আসবে। তার মানে এই পাত দুইটা এখন এরকম হয়ে যাবে আর কি, এ হচ্ছে একটা পাত, আরেকটা পাত হচ্ছে এরকম। এই পাত দুইটার মধ্যবর্তী এই যে গ্যাপ, এই গ্যাপটা কমে যাবে। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারলা? এখান থেকে বুঝতে পারলাম আমি যে কোনো একটা জানা চার্জ এই ইলেকট্রোস্কোপের মধ্যে আগে থেকে দিয়ে রাখবো। ধরলাম পজিটিভ চার্জ দিয়ে রাখছি, পজিটিভ চার্জ দিয়ে রাখছি। এবার একটা বস্তু স্পর্শ করাইলাম, স্পর্শ করানোর ফলে এই পাত দুইটা যদি একটা আরেকটা থেকে দূরে সরে যায় তাহলে বুঝতে হবে যে গোলকটা আমি স্পর্শ করাইছি তার মধ্যেও পজিটিভ চার্জ আছে। কি চার্জ আছে? পজিটিভ চার্জ আছে। আর যদি একটা বস্তু স্পর্শ করানোর পর এই দুইটা পাতের মধ্যে দূরত্বটা আরো কমে যায়, যে দূরত্ব আগে ছিল তার চাইতে কমে যায়, তাহলে বুঝতে হবে এর মধ্যে কি চার্জ আছে? নেগেটিভ চার্জ আছে। এর উল্টা ঘটনাটাও হইতে পারে। উল্টাটা কিভাবে? ধরো প্রথমে আমি এর মধ্যে নেগেটিভ চার্জ দিয়ে রাখছি, সবগুলা নেগেটিভ চার্জ, প্রথমে আমি এর মধ্যে নেগেটিভ চার্জ দিয়ে রাখছি। এরপর একটা বস্তু তুমি স্পর্শ করাইলা, স্পর্শ করানোর পর দেখলা যে এই দুইটা
স্বর্ণের পাত একটা আরেকটা থেকে যত দূরে ছিল আরো দূরে সরে গেছে, মানে দূরত্বটা বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে যে জিনিসটা স্পর্শ করাইছো এর মধ্যেও নেগেটিভ চার্জ আছে। তার মানে চার্জের প্রকৃতিটা তুমি বুঝতে পারলা। আর যদি এমন কিছু স্পর্শ করাও যার ফলে এই পাত দুইটার দূরত্ব আরো কমে গেছে, এই পাত দুইটা আরো কাছাকাছি চলে আসছে, তখন বুঝতে হবে এর মধ্যে কি চার্জ আছে, পজিটিভ চার্জ আছে। বুঝতে পারছো? তো প্রথম প্রসেসটা হচ্ছে কিভাবে চার্জের অস্তিত্ব নির্ণয় করা যায়, চার্জ আছে নাকি নাই সেটা নির্ণয় করা যায়। আর এই সেকেন্ড প্রসেসটা হচ্ছে ইলেকট্রোস্কোপের মাধ্যমে কিভাবে চার্জের প্রকৃতি কিভাবে নির্ণয় করা যায়, মানে কোন চার্জ আছে পজিটিভ নাকি নেগেটিভ সেটা কিভাবে নির্ণয় করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের পড়াশোনা। আজকের ক্লাসে হচ্ছে আমরা চার্জের বিস্তারিত পড়লাম আর কি, চার্জ কি, চার্জ কিভাবে তৈরি হয়, ঘর্ষণের মাধ্যমে, আবেশের মাধ্যমে, এবং চার্জের প্রকৃতি এবং অস্তিত্ব কিভাবে নির্ণয় করা যায়, ইলেকট্রোস্কোপের মাধ্যমে চার্জের প্রকৃতি অস্তিত্ব কিভাবে নির্ণয় করা যায়। এই ছিল হচ্ছে আজকের পড়াশোনা। নেক্সট ক্লাসে আমরা শুরু করব বৈদ্যুতিক বল বা ইলেকট্রিক ফোর্স। দুইটা চার্জিত বস্তু একটা আরেকটার কাছাকাছি থাকলে এই দুইটার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, এই বল কিভাবে কাজ করে, কি হয় কি না হয় সেই সংক্রান্ত পড়াশোনা আমরা করব হচ্ছে এর পরের ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।